যে 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রেই বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক করছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটা যেরকম উদ্বেগের বিষয়, অন্য দিক থেকে আবার যেটা দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনার বাইরে। যে কোনো দেশে যে কোনো প্রেক্ষিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে থাকে সেটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের চর্চাতে যদি গণতন্ত্র না থাকে, সেই রাজনৈতিক দলের যে মূল চেতনা, সেখানে যদি বৈষম্য বিরোধী চেতনা, বৈষম্য আন্দোলনের চেতনার প্রতিফলন না হয়, তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে তৈরি থাকবে, সেটা বাস্তবায়নের পথটা শুরু হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। বিশ্বের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর চর্চায় তাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে যদি ইতিবাচক পরিবর্তন না আসে। সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা যেটা আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন, যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনে বা কর্তৃত্ববাদের পতনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যৌক্তিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করেছে, এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভিত্তি হিসাবে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আছে, এবং সেটি অনেকের জন্য স্বস্তিদায়ক যৌক্তিক কারণে আমরা মনে করি। এবং অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলায় সহায়ক হিসাবে, এবং অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখছে। সরকারের সাথে নিয়মিত সম্পর্ক বজায় আছে সরকারের সহায়ক শক্তি হিসেবে। তবে আমরা যেটা দেখেছি, যেহেতু তাদেরকে সিভিল প্রশাসনের সহায়ক ভূমিকা পালনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার নিশ্চিতের ক্ষেত্রে ঠিক প্রত্যাশিত ভূমিকাটি অনেক সময় অর্জন করতে পেরেছে, সেটা বলাটা খুব কঠিন। অন্যদিক থেকে আমরা যেটা দেখছি, যেমন কিছু কিছু ক্ষেত্রে উত্তর চট্টগ্রামে মূল কর্তৃত্ব কিন্তু সেনাবাহিনীর হাতে থাকা সত্ত্বেও সেখানে কিন্তু সহিংসতা, বিশেষ করে বাঙালি এবং আদিবাসীদের প্রতি সংঘর্ষের ঘটনা একাধিকবার সংঘটিত হয়েছে, যেটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বলে বা সেটাকে প্রতিরোধ করা সেনাবাহিনী যদি আরো তৎপর হতো সেটা অসম্ভব ছিল বলে আমরা মনে করি। সেখানে আমরা আশা করব সেনাবাহিনী, যেহেতু তাদের আন্তর্জাতিক শান্তি রক্ষায় বিশাল অভিজ্ঞতা আছে, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা আছে, বিশ্বের জন্য রোল মডেল হিসাবে দাবি করার মতো অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, কাজে তাদের আমাদের নিজেদের দেশে একটি বিশেষ অঞ্চলে যেখানে তাদের মোটামুটি বলা যায় নিঃসন্দেহে সর্বময় কর্তৃত্ব, সেখানেও তারা একই ভূমিকা পালন করবে, শান্তি রক্ষায় অত্যন্ত সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করবে, সেটি আমাদের প্রত্যাশিত হবে। গণমাধ্যম এবং নাগরিক সমাজের স্বাধীনতার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, আমাদের সকলেরই প্রত্যাশা ছিল, ধারণা ছিল, এখনো আছে, প্রত্যাশা আছে, ধারণা আছে যে আগের যে বদ্ধ পরিবেশ, প্রতিরোধ পরিবেশ, আগে যে হুমকিমূলক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটে আমরা নতুন বাংলাদেশে অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ফ্রিডম অফ ডিসেন্ট, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা নিশ্চয়তা, অধিকতর স্বাধীনতা এবং নিশ্চয়তা অর্জন করতে পারবো। সেই লক্ষ্যে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম যখন গণমাধ্যমের সাথে বৈঠক করেছেন, অত্যন্ত জোরালোভাবেই কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে কোনো ক্ষেত্রে অত্যন্ত বলবো যে উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে, যেটি সবাই বিস্তারিত না বলে এটা বলবো, যেটি আপনাদের প্রতিবেদনে শুনেছেন। বলবো যে কোনো বিশেষ মহল এই পরিবর্তিত প্রেক্ষিতে অতিক্ষমায়িত নিজেদের প্রতি ক্ষমতায়িত মনে করে
যৌক্তিক ও যৌক্তিক কারণে কিছু কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের তাদের বিবেচনায় যৌক্তিক বা অযৌক্তিক কারণে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছেন, যেটি অত্যন্ত উদ্বেগজনক। যদিও সরকার অত্যন্ত তৎপরতার সাথে সেটা প্রতিরোধ করেছেন, কিন্তু এই ধরনের শক্তি এরকম একটা দুটো ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটি আশা করাটা একটু সমীচীন হবে না। এদিকে আমাদের উদ্বেগের জায়গায় ছেড়ে দিচ্ছে। অন্যদিক থেকে সরকারের কোনো সিদ্ধান্ত, বিশেষ করে ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের। যদি কোনো সাংবাদিক, যেটা আমি ব্যবসা ব্যক্তি বালাকালীন খাতা সম্পর্কে যে কথাটা বললাম, একই কথা সাংবাদিক কেন যে কোনো মানুষ, নাগরিক সমাজ সহ আমাদের সবাইকে সহ, কেউ যদি কর্তৃত্ববাদ বিকাশের প্রত্যক্ষ সহায়ক, প্রত্যক্ষ সুবিধাবাদী হয়ে থাকেন এবং সেখানে যদি মানুষের অধিকার হরণের কাজের লিপ্ত থেকে থাকেন অনুঘটক হিসাবে, সবাইকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সেটা যেই পেশারই মানুষ হই না কেন আমরা। কিন্তু কাউকে পেশাগত পরিচয়ের কারণে ঢালাওভাবে চিহ্নিত না, কোনো অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাপ্লিকেশনের মতো যে সুবিধাটি সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। আমরা গত 16 বছরে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে 42 ধাপ নেমে এসেছিলাম। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নেমে অবনমন থেকেও আমরা উপরের দিকে যাওয়ার প্রত্যাশা করি। আমরা আশা করবো সেই বিষয়টা নিশ্চিত করা সম্ভব হবে। অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকার পালন করবে, এটা আমরা মনে করি। আমি সবশেষ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা আমরা দেখছি, অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা, শুধুমাত্র প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, সেটা তো অবশ্যই সবচেয়ে বলবো যে আইকনিক একটা বিষয়, যেটার কারণে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা সরকারের এবং বাংলাদেশের বেড়েছে। সেটা তো অবশ্যই, কিন্তু আমরা মনে করি সবচেয়ে বড় কথা হলো যে কর্তৃত্ববাদ পতনের পিছনে, পতনের লক্ষ্যে ছাত্র জনতার যেই দৃষ্টান্তমূলক বিশ্বের জন্য রোল মডেল হিসেবে যে ভূমিকা, সেইটি কিন্তু অন্যতম কারণ, যে কারণে আন্তর্জাতিক মহলের কাছে, বিশ্বের কাছে আমরা আজকে সমাদৃত বাংলাদেশ। এবং এই দৃষ্টান্ত দীর্ঘদিন পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে গবেষণা হবে, পড়াশোনা হবে, চর্চা হবে। কাজে এটি আমাদের কিন্তু এক ধরনের নতুনভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আত্মবিশ্বাস এবং গর্বের একটা জায়গা। তো সেটি আমাদের এই সুযোগটাকে কিন্তু অবশ্যই তারা অনেকেই সক্রিয়ভাবে এগিয়ে আসছে ইতিবাচক ভূমিকা নিয়ে। আমাদেরও সেই সুযোগটা গ্রহণ করা আরও বেশি প্রয়াস হচ্ছে, আমরা সেখানে আরও বেশি কৌশলগতভাবে অগ্রসর হতে হবে। এখানে দুই বিষয় পরে শেষ করবো। একটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহায়তা ইত্যাদির পাশাপাশি কোনো সংস্থা, বিশেষ করে মাল্টিলেটারাল ফাইন্যান্সিয়াল এজেন্সিগুলো, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, IMF, ADB, এই ধরনের সংস্থাগুলি হয়তো সরকারের সাথে যৌক্তিক কারণেই প্রয়োজন চিহ্নিত করার মাধ্যমে কিন্তু নতুন ভাবে